শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মৌসুমী বায়ুর প্রভাবে উপকূল সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি, কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ, তীব্র স্রোতে পাটুরিয়া ঘাট এলাকায় নদী ভাঙন অব্যাহত। রীতিমতো জঙ্গল আর চারণভূমিতে পরিণত হয়েছে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী। বরাদ্দ পাওয়া ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদনে মাত্র ৬টি। এবার বিস্তারিত। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই আজও দেশের 4টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ডেস্ক রিপোর্ট। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভোলায় আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি হতে দেখা যায়। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া 6 দিন ধরে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকায় বন্ধ রয়েছে ইলিশা, লক্ষ্মীপুর সহ 10টি নৌরুট। বন্ধ লঞ্চ ও সি ট্রাক চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা দিছি, এখন এখানে এসে দেখি সিগন্যালের জন্য নাকি লঞ্চ বন্ধ। বিমানবন্দরে যাইতে হবে না, আমরা চাকরি করতে হবে না, ফেরার টানাতে যেতে হবে। পটুয়াখালীর কলাপাড়ায় আজ সকাল 6টা পর্যন্ত 139 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে টানা 2 দিনের বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। টানা বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধ পরিস্থিতির। ভারী বৃষ্টিপাতের কারণে যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় জলাবদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে। 3 উপজেলায় প্রায় 10টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রাকৃতিক পদ্ধতিতে পানি নিষ্কাশনের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। 2 পদ্ধতি অনুসরণ করছি। যখন নদীতে জোয়ার থাকতেছে তখন গেটগুলো বন্ধ থাকতেছে, ভবদহ 21 ভেন্টের পাম্প দিয়ে পাম্প করে পানি বের করছি। একই সাথে যেহেতু কিছুটা চ্যানেল আছে, যখন ভাটি হচ্ছে নদীতে তখন আমরা পাম্পগুলো বন্ধ রেখে ভবদহ 21 ভেন্টের গেট খুলে দিয়ে ন্যাচারালি পানি বের করতেছি, যার কারণে পানিটা খুব বেশি নিষ্কাশিত হচ্ছে গতবারের চেয়ে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে নোয়াখালীতে। সকাল থেকে জেলাটিতে বৃষ্টিপাত হয়নি। জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনো ভোগান্তিতে পানিবন্দীরা। পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট ও পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। এতে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। বিআইডব্লিউটিসি জানিয়েছে, বর্তমানে তীব্র স্রোতের কারণে ঘাটে ফেরি ভেড়ানো কষ্টকর হয়ে পড়েছে। এদিকে রাজবাড়ীর পদ্মা নদীর পানি কিছুটা কমলেও এখনো নদী তীরবর্তী 10টি গ্রাম ডুবে রয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী নির্মাণ করা হলেও প্রকল্পটি কার্যকর না হওয়ার সরকারের কোটি কোটি টাকা কাজে আসছে না। শিল্প এলাকাটি এখন রূপ নিয়েছে এক প্রকার জঙ্গল আর চারণভূমিতে। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদরের হরিদাসপুরে 50 একর জায়গার উপর বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেয় তৎকালীন সরকার। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের এ প্রকল্পের কাজ 2011 সালে শুরু হয়ে শেষ হয় 2021 সালে। 102 কোটি 83 লাখ টাকা ব্যয়ে নির্মিত এ শিল্পনগরীতে তৈরি করা হয় 138টি প্লট। এর মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে 39টি প্লট, কিন্তু উৎপাদন শুরু করেছে মাত্র 6টি প্রতিষ্ঠান। বাকি প্রতিষ্ঠান চালু এবং বরাদ্দ না হয় শিল্পনগরীটি এখন রূপ নিয়েছে এক প্রকার জঙ্গল আর চারণভূমিতে। 7 থেকে 10 হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির যে লক্ষ্য ছিল তা আজও অধরাই থেকে গেছে। অনেকে প্লটগুলো দেশে দেওয়ার পরে যে কার্যক্রম হচ্ছে না, যে ওই কোটি কোটিটা শত শত কোটিটা সম্পদ অকাজেও পড়ে রয়েছে। বেসিকটা চালু হলে আমাদের গ্রামের বা এলাকার বেকারত্ব দূর হতো, তারপরে দোকানপাটে লোকজন আনাগোনা বেশি হতো, বেচা কেনা বেশি হতো। আমরা চাই এখানে উন্নতি হোক, কিছু প্লাট হয়েছে, আরও কিছু উন্নত প্লাট হোক।
অন্যদিকে কর্তৃপক্ষের দাবি বিসিক শিল্পনগরী ও ঢাকা খুলনা মহাসড়কের মাঝখান দিয়ে প্রায় ২০ ফুট উঁচুতে অপরিকল্পিতভাবে রেললাইন তৈরি হয় উদ্যোক্তারা বিনিয়োগে অনাগ্রহী হয়ে পড়েছেন। তবে নিয়মিতভাবে প্লট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি আহ্বান করা হচ্ছে বলছেন বিসিকের এই কর্মকর্তা। আসলে আমরা চেষ্টা করছি উদ্যোক্তা যারা আসে তাদেরকে মোটিভেট করার জন্য। তারা বিভিন্ন উদ্যোক্তা বিভিন্ন সময় বলে যে শিল্পনগরীর যে এরিয়াটা সেটা আসলে হাইওয়ের সাথে হলে ভালো হতো। হাইওয়ে এবং যে শিল্পনগরী তার মাঝে রেলওয়ে হাইওয়ের থেকেও উঁচা, তো এইটা পণ্য পরিবহনে তাদের একটু প্রতিবন্ধকতা দেখা দেয়, তারা এটা অভিযোগ জানায়। পুরোদমে বিসিক শিল্পনগরী চালুর দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। শিগগিরই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট ও জাহাজ চলাচল শুরু হবে। দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সাথে চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় একথা জানানো হয়। সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিক্রয়ের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ চলছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে এবং বন্দরের মধ্যে কানেক্টিভিটি বৃদ্ধি পেলে আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে। আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা, এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। There are any specific direct suppliers when it comes to rice, wheat, goods, any specific materials which can be done in between two countries. Those are the vessels which can really benefit both of us, not only in terms of the timing but in terms of its pricing also. সংস্কারের আইনের ভিত্তিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার ফান টাউন সম্মেলন কক্ষে নির্বাচনী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সকালে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত যুব সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘুদের জমি দখলকারীদের বিরুদ্ধে। তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহের সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের পদ নবায়নের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে দক্ষিণ জেলা বিএনপি। সকালে ময়মনসিংহ নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হওয়া এক কর্মসূচিতে নেতারা বলেন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে প্রায় 9 বছর পর জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হবে আগামীকাল। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে গোপালগঞ্জের মকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনীতিকে সবার কাছে নিয়ে যেতে হবে। আগামী জাতীয় নির্বাচনে যে প্রতিনিধি জনগণের হয়ে কাজ করবেন তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন পদ্ধতির কথা উল্লেখ করে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান। সাদা পাথর লুটের ঘটনায় যে যত বড়ই কর্মকর্তা হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শনকালে তিনি কথা বলেন। আরও জানান, সাদা পাথর লুটপাটের ইস্যুতে তাৎক্ষণিকভাবে একজন ডিসিকে সরিয়ে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, ইউএনওকে সরানো হয়েছে। পরিদর্শনকালে খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ 5 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী 10 দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মাঠ পর্যায়ে পরিদর্শনে আসেন তারা।
এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই কয়দিন আমরা সকলে মিলে কিভাবে আরো ভালোভাবে এই দেশটাকে চালাইতে পারি। আমাদের সকলের টার্গেট হলো দেশ ঠিক তা আপনি আমি সবাই ঠিক, যে বিভাগেরই থাক ছাড় দেওয়া হবে না। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী ট্রাক, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারের বিশ্বরোড পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে এক যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাক বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে গিয়ে একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে প্রাইভেট কারের 4 জন নিহত হন। নিহতরা একই পরিবারের সদস্য বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এর আগে ভোরে গাজীপুরের শ্রীপুরে একটি শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক নারী শ্রমিক নিহত ও 8 জন আহত হয়েছে। এদিকে গতকাল রাতে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে থাকা 3 জন নিহত হয়েছে। এছাড়া গতকাল বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক ও কারভার ভ্যানের সংঘর্ষে শহীদুল ইসলাম নামে কারভার ভ্যান চালকের মৃত্যু হয়। শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার কার্যক্রম। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে বহিরাগত এবং ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বাধা হিসেবে দেখছেন প্রার্থীরা। সাফার রিপোর্টার সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে বইছে উৎসবের আমেজ। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার যথাসময়ে শেষ হল মনোনয়নপত্র উত্তোলন ও জমার কার্যক্রম। এখন যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী। একইভাবে হল সংসদ নির্বাচনী কার্যালয়েও ভিড় দেখা গেছে প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচন নিয়ে বহিরাগত এবং অছাত্রদের বাধা হিসেবে দেখছেন প্রার্থীরা। হলগুলোতে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের একটা বড় অংশ অবস্থান করছে, যেটাকে আমরা মনে করি সাবেক শিক্ষার্থীদের অবস্থান, যারা নির্বাচনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, তাদের অবস্থান আমাদের হলে নির্বাচনের সুষ্ঠু যে পরিবেশ, সেই পরিবেশকে অনেক বেশি বিঘ্নিত করতে পারে। এখন যেহেতু কোনো দলীয় প্রভাব নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর একটা নির্বাচন এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপহার দিবে। জাকসু নির্বাচনের আগ মুহূর্তে কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ যদি ঘটানোর চেষ্টা করে, আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেবো ইনশাল্লাহ। ক্যাম্পাসে সেনা মোতায়েনের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন না কয়েকটি সংগঠন। নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কিছু আশঙ্কা রয়েছে, কারণ প্রশাসন এখনো বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তার বিষয়টা ঠিকভাবে করতে পারে, তাহলে আর সেনাবাহিনী আনার প্রয়োজন নেই। এদিকে ভাঙন দেখা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদে। স্বজনপ্রীতির অভিযোগ এনে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রেখে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদে মূলত পদত্যাগ করেছি। আমি মনে করি আমার রায়, আমি আসলে প্রতিনিধি হয়ে উঠবো কিনা, আমার এই রায় কোনো ব্যক্তি দিবে না, আমার এই রায় দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা, যারাই নির্ধারণ করবে কে তাদের প্রতিনিধি হয়ে উঠবে। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, সর্বশেষ 3 দিনে বিভিন্ন পদে মোট 630টি মনোনয়নপত্র উত্তোলন করেছেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর উপস্থিতি আমাদের ক্যাম্পাসে, বিশেষ করে ইলেকশন কালীন সময়ে 3টি দিন যদি উপস্থিত থাকেন, তাহলে সেটি আমাদের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং বহুল কাঙ্ক্ষিত 33 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনটি আমরা সকল শিক্ষার্থীদের সহযোগিতায় সুসম্পন্ন করতে পারব। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন, যেখানে ভোটার 11,919 জন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতরাত 11:15টার দিকে কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নেই পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাব সুবিধা। তাদের অভিযোগ, স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি ও অধিগ্রহণের অনুমতি পাওয়া গেলেও প্রশাসনের অবহেলায় কাজ এগোচ্ছে না। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরুর দাবি জানান তারা। পরে তারা প্রশাসনিক কার্যালয়ে তালা লাগিয়ে দেন এবং পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা করে শিক্ষার্থীরা।
সারা দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে রোগী। শয্যা ও চিকিৎসা সংকট তৈরি হয়েছে কোনো কোনো হাসপাতালে। কুমিল্লায় গত 24 ঘন্টায় 137 জন ডেঙ্গু পরীক্ষা করেছেন। এর মধ্যে 35 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে আরও 41 জন। যশোরে 24 ঘন্টায় 13 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 25 জন। মানিকগঞ্জে নতুন করে 8 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি আরও 36 জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 4 ও নোয়াখালীতে 3 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে। মানুষের সচেতনতার পাশাপাশি নিয়মিত মশক নিধন অভিযানের কারণে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধনের আগের দিন সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়ে গেছে। এতে উদ্বোধনের দিন থেকে অন্ধকারে সেতুটি। গেল 20 আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। বাধ্য হয়ে তখন জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতার কাজ শেষ করা হয়। তবে সন্ধ্যায় লাখো দর্শনার্থী সেতু দেখতে এসে পড়েন অন্ধকারে। এ সময় অন্ধকারে যানজট সহ অনেকে হেনস্থার শিকার হন। এলজিডি গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী জানান, অন্তত 300 মিটার তার চুরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি। বজ্রপাত থেকে সুরক্ষায় কুমিল্লায় তাল গাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্রপ কেয়ার ডিভিশন। গতকাল বিকেলে জেলার আদর্শ সদর উপজেলায় ঘিলাতলি এলাকার আনসার সড়কের দুই পাশে 500টি তালের চারা রোপণ করা হয়। চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ সহ অন্যান্যরা। এদিকে বজ্রপাত প্রতিরোধে যশোরের অভয়নগরে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রার্থ প্রতিম শীল। বান্দরবানের সব উপজেলাতে কম বেশি রাবার উৎপাদন করা হয়। তবে সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে। তবে ক্রমাগত রাবারের দর পতনের কারণে দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছেন রাবার মালিকরা। বান্দরবান রিপোর্টার কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1987 সাল থেকে দেশের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানায় বান্দরবান জেলার সদর, লামা, লাইখ্যাংছড়ি সহ বিভিন্ন উপজেলায় শুরু হয় রাবার চাষ। প্রথম দিকে রাবারের উৎপাদন ও বিক্রি করে অর্থনৈতিকভাবে অনেকে লাভবান হলেও গত কয়েক বছর ধরে ক্রমাগত লোকসানের মুখে বাগান মালিকরা। বর্তমানে উৎপাদন খরচের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না ব্যবসায়ীরা। যে রাবার বাগানেই আগে কেজিতে 320 থেকে 350 টাকা বিক্রি হতো, এখন তার দাম কমে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। বিদেশ থেকে রাবার আমদানি সহ রাবার উৎপাদনের বিভিন্ন পর্যায়ে বর্তমানে অতিরিক্ত খরচের সাথে লাভের পরিমাণ কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাবার ব্যবসায়ীরা। হঠাৎ করে দাবারটা পড়ে যায় সিন্ডিকেট হওয়ার কারণে, রাবারের দামটা ওরা কমায় ফেলে। আমাদের আসলে বাগানের যে পরিমাণ খরচ হয়, পেপার শ্রমিকের বেতন যা দিতে হয়, ওটা দিয়ে আমরা পুষে উঠতে পারতেছি না। তো এটা আসলে কারা নির্ধারণ করতেছে? কি সরকারের কর্তৃক নির্ধারণ করতেছে নাকি সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারণ করতেছে? এটা আমরা সরকারের কাছে একটা দাবি জানাই। রাবার শিল্পকে বাঁচাতে এবং রাবারের দাম নিয়ন্ত্রণে সরকারকে এখনই যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। রাবারের দামটি স্থিতিশীল রাখার জন্য এনবিআর এবং সরকার এবং ব্যবসায়ী যারা আমরা ক্ষুদ্র রাবার আছি এবং রাবারের মালিক আছি, ওনাদেরকে সমন্বয়ে একটি কমিটি প্রণোদনালয় কমিটি প্রণয়ন করা গেলে রাবার শিল্পকে ডেভেলপ করা যাবে। এদিকে থমকে যাওয়া রাবার শিল্পকে এগিয়ে নিতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কিছুদিন ধরে আমরা রাবার বাগানের যে নবায়ন, তাদের লাইসেন্সের নবায়নটা সেটা আমরা করতে পারছি না। এটা কিছু মন্ত্রণালয়ের নির্দেশনা আসার অপেক্ষায় আমরা আছি, যেটার জন্য আমরা ইতিপূর্বে কয়েকবার চিঠি লিখেছি, কিন্তু সেখান থেকে এখনো আমরা কার্যত কোনো নির্দেশনা পাই নাই। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, তারা অবিলম্বে এই নির্দেশনাগুলো প্রদান করবেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নে প্রায় 16,000 রাবার বাগান রয়েছে। সেখানে কয়েক হাজার শ্রমিক কর্মরত রয়েছে। আর সরকার প্রতি বছর এখান থেকে পাচ্ছে কোটি টাকার রাজস্ব।
তবে সরকারের সুদৃষ্টির অভাবে আজ এই শিল্প ধ্বংস হতে শুরু করেছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। খাগড়াছড়ির কমতছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করে উপদেষ্টা বলেন, শুধু কমতছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে নয়, পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের টেকসই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে ছাত্রাবাস নির্মাণ করা হবে। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সহ কমতছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন। সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে সবজি ও আটার দাম। রাজবাড়ীতে অধিকাংশ সবজির বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। ৩ দিনের ব্যবধানে প্রতি কেজি আটা ৩৮ টাকা থেকে বেড়ে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত আটাও কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। এদিকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকলেও দাম বেড়েছে। গতকাল প্রতি কেজি ২৮০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। দিনাজপুরের হিলিতে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কুমিল্লা ও ভোলায় সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করেছে প্রশাসন। কুমিল্লার লাকসাম উপজেলার বিজোড়া বাজার ও মুদাফফরগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৩৫০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত ২ দিন অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের যানজট ও জনভোগান্তি দূর করতে এই অভিযান চালানো হয়েছে। এদিকে ভোলা শহরের রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মুক্ত করতে অভিযান চালানো হয়েছে। এ সময় ৪০,৬০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল কালিয়াকৈরের মাটিকাটা এলাকায় রাস্তার পাশে বনে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় শিশুটিকে উদ্ধার করে অভিযুক্ত কফিল উদ্দিনকে আটক করে জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্ত কফিল উদ্দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৭ ভাই গ্রামের বাসিন্দা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মৌসুমী বায়ুর প্রভাবে উপকূল সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি, কয়েকটি রুটে নৌ যান চলাচল বন্ধ। তীব্র স্রোতে পাটুরিয়া ঘাট এলাকায় নদী ভাঙন অব্যাহত। রীতিমতো জঙ্গলের চারণভূমিতে পরিণত হয়েছে গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী। বরাদ্দ পাওয়া ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদনে মাত্র ৬টি। এবং সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা পরিদর্শন করলেন ২ সচিব। যত প্রভাবশালী হোক, পাথর লুটের সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।